প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। পর্ব 14। আরও কয়েক মাস কেটে গেছে। এই মাসে অনেক কিছুই ঘটেছে, আবার কিছুই ঘটেনি বললেও ভুল হবে না। দিনগুলো একটার পর একটা গড়িয়ে গেছে। সকালের সূর্য উঠেছে প্রতিদিনের মতোই, বিকেলে হালকা আলো ছড়িয়ে রাতের অন্ধকারকে পথ ছেড়ে দিয়েছে। জীবনের গতি একই রয়েছে, কিন্তু দুটি মানুষের ভেতরটা একটু একটু করে বদলে গেছে। আহি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাবলিকিয়ান সে, হাবভাবই আলাদা। মাস দুয়েক আগে তার ভার্সিটি লাইফের প্রথম দিন ছিল। তুর্য আহির সম্পর্কের টানাপোড়েনগুলো ধীরে ধীরে নর্মাল হয়েছে, আহি নিজেকে বুঝে নিতে শিখেছে। আর তুর্য আহির করা সকল ভুল মেনে নিয়েছে। শুধু মেনে নিয়েছে এমন না, কাজকাও করেছে। কথাবার্তা তো আগে থেকেই বহমান। বোঝাপড়াটা একটু একটু করে বেড়েছে। এই আহি এখন বুঝতে পেরেছে সে উপন্যাসের সেই কাল্পনিক পুরুষ চরিত্রের সাথে তুর্যের সাথে ওই চরিত্রের তুলনা করেছিল। এখন তো আর সেই চরিত্রের প্রতি কোনো মোহ বা আবেগ কাজ করে না। কিন্তু তুর্যের প্রতি তার অনুভূতি দিনকে দিন বেড়েই যাচ্ছে। ভালোবাসা না থাকলে এটা কেন শুধু শুধু এমনটা হতে যাবে? সব সময় বলতে থাকা ও চর, রা, গি, বদ, মে, জাজি, একরোখা, আম্ভীর লোকটাকে সে নিশ্চয়ই ভালোবাসে। ভালোবাসা কিনা এটা নিয়ে মাস দুয়েক আগেও দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে সে। কিন্তু এখন কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। পৃথিবীতে বাকি সব কিছুর সত্যতা থাক বা না থাক, তার ভালোবাসা সত্য। সেটা সে উপলব্ধি করতে পেরেছে। তবে এটা যে একদিনে জন্মানো অনুভূতি না, সেটাও বেশ বুঝেছে। নিজের মনের অজান্তে ধীরে ধীরে, সময় নিয়ে একটু একটু করে জন্মেছে এই অনুভূতি। হয়তো বহু বছর আগে থেকেই নিজের মনের অজান্তে এই যাত্রার শুরু হয়েছে। না হলে তুর্যের কাছে সারাক্ষণ কা শোনা সত্ত্বেও তার আশেপাশে ঘুরঘুর করেছে। তখন ভাবত রক্ত করার জন্য সে এমনটা করছে। এখন বুঝছে সেটা ছিল তার মানসিক শান্তি। তাই বলে এখন কি সে তুর্যকে রক্ত করে না? রুম থেকে এটা ওটা নিয়ে আসে না? অবশ্যই করে, ছোট থেকে এই কাজ করে আসছে সে। অভ্যাস হয়ে গেছে। অভ্যাস ভয়ানক জিনিস। কোনো কিছু একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে সেটা পাল্টানো মুশকিল, তবে অসম্ভব নয়। মানুষের দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। আহি এই মিষ্টি অভ্যাস ত্যাগ করতে চায় না। আর এখন তো প্রশ্নই আসে না। কেননা তুর্য এখন আর কে না তাকে। একেবারে বকে না বললে ভুল হবে, আগের মতো কে না। যার স্বভাবই সবসময় মিতম্বি করা, রা আর চা মেরে কথা বলা, সে কি আর এত সহজে বদলায়? হয়তো তুর্য ভাইয়েরও তার করা স্টুমিগুলো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে। না হলে সবটা মেনে নেওয়ার চেষ্টা করছেন। আহি ইদানিং বেশ বুঝতে পারছে তুর্যের মনেও তার জন্য সামান্যতম অনুভূতি থাকলেও আছে। কিন্তু তিনি স্বীকার করেন না। আহি চায় তুর্য সবটা স্বীকার করুক, তবে সেটা নিজে থেকে। এই এসে এখন কতটা দূর হয়ে গেছে। তুর্যের মনে যে তার জন্য ফিলিংস আছে, সে এই কথা বুঝতে পারে, কিন্তু সেটা কখনো তুর্যের সামনে প্রকাশ করে না। সব কিছুতে তো ছেলে মানুষই চলে না। সে এখন বড় হচ্ছে। আর তুর্য ভাই যেমন সবসময় সিরিয়াস ভঙ্গিতে থাকেন, তাকেও তো পুরোপুরি না হোক একটু একটু সিরিয়াসনেস মেইনটেইন করে চলতে হবে। না হলে তো লোকে বলবে। না লোকে কি বলবে? তার শ্বশুরবাড়ির লোক আর বাপের বাড়ির লোক তো একই হবে। তুর্য ভাইয়ের মামা বাড়ির লোক বলবেন, আমাদের বুঝদার ছেলের সাথে কি একটা লোদ আধধা মরা মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু সে তো চায় না কোনো কারণে তুর্য ভাইয়ের মনে হোক আহিকে বিয়ে করে সে জীবনে চরম ভুল করেছে। এ সকল কিছুর বাইরে তার একমাত্র ইচ্ছা, তারা বাড়ির লোকের অগোচরে চুটিয়ে প্রেম করবে আর তারপর বিয়ে থাক। কিন্তু সমস্যা হলো তুর্য ভাই যে কবে বুঝবেন শুধু আহি নয়, তিনিও আহিকে ভালোবাসেন। তুর্য যখন তাকে প্রপোজ করবে তখন কি বলবে? নিশ্চয়ই বলবে, আমাকে বিয়ে করবি ডিয়েট। ভেবেই খিলখিল করে হাসতে আরম্ভ করল আহি।
তুর্যের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাও এক প্রকার আদবি। বাড়ির সবচেয়ে কনিষ্ঠ 4 সদস্য অর্থাৎ আহি, শান্ত, প্রান্ত আর তাহি আজ শান্ত প্রান্তের রুমে আড্ডার আসর বসিয়েছে। কয়েকদিন পরই শান্তর উচ্চ মাধ্যমিকের প্রিটেস্ট। সে অবশ্য পড়া লেখাই করছিল। ইংরেজি একটা টপিকে একটু প্রবলেম হচ্ছে তাই তুর্যের কাছে গিয়েছিল। কিন্তু তুর্য একটু বিজি আছে বলেছে, রুমে থাকিস, ফ্রি হলে ডেকে নিব। তাই সেই সুযোগে ভাইবোনেরা একসাথে মিলে হাসি, মজা, দুষ্টুমি করছে। গতকাল তাহি স্কুলে গিয়েছিল না, আর আজ স্কুলে যাবে বিধায় সকাল সকাল রেডি হওয়ার পর শুনেছে আজ নাকি স্কুল বন্ধ। সরকারি ছুটি, কিন্তু কিসের ছুটি সে জানে না। তাই ভাইবোনদের উদ্দেশ্যে বলল, আজকে স্কুল কিসের বন্ধ? প্রান্ত বলল, কালী পূজার। তাহি ফের প্রশ্ন করল, আজ কালী পূজা? তাহলে কাল কি? এবার শান্ত বলল, কাল কিছু না, কাল স্কুল খোলা রে পাগলা। আহি একটু ভেবে উত্তর দিল, তাহি শোন, কাল হলো কালী পূজার পরের দিন। কথাটা বলে আহিসহ বাকিরাও হাসতে লাগল। হাসতে হাসতে সবকটার দম্ব এন্ধ হওয়ার উপক্রম। তাদের হাসির ছেদ ঘটল তুর্যের কথায়। শান্ত আয় দরজার মুখে দাঁড়িয়ে কথাটা বলে পুনরায় চলে যাচ্ছিল সে। তার আগে তাহি প্রশ্ন করে, ভাইয়া, আজ তো পুজোর ছুটি, তুমি তাও শান্ত ভাইয়াকে পড়াবে? তুর্য কিছু বলার আগেই আহি মাঝখানে ফোড়ন কেটে বলে, আরে কখনো শুনেছিস পুজোর ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকে? তুর্য ভাইয়ের তো মাদ্রাসা, এহেন কথা শুনে বাকিদের হাসি পায়। কিন্তু তারা তুর্যের গোমরা মুখ পানে চেয়ে চাইলেও হাসতে পারে না। মুখ খোলে তুর্য, চান্স পেয়েই আসমানে উঠে বসে আছিস? জাস্ট ফার্স্ট ইনকোর্সটা হতে দে। মাদ্রাসা খুলেছি নাকি মসজিদ? তখন দেখাবো বলেই শান্তকে আরেকবার তাড়া দিয়ে চলে যায়। ভেঙচি কাটে আহি। একটু ইয়ার্কি ফাজলামিও বুঝেন না তুর্য ভাই। মানুষ এত পানসেটে কিভাবে হতে পারে সেটা তুর্যকে না দেখলে কেউ বুঝবে না। যত সব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান। আহি সময় মেপে উপস্থিত হয়েছে সেখানে। সে আর তারিন সামনের সারিতে বসেছে। তারিনের অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় সুযোগ হয়েছিল, কিন্তু আহির যেহেতু জাহাঙ্গীরনগরে হয়েছে তাই সেও আর সুযোগ পেলেও ঢাবিতে ভর্তি হয়নি। ঢাবির থেকে জাবিতে তার ভালো সাবজেক্ট এসেছে তাই পরিবারও দ্বিমত করেননি। দুই বান্ধবীর এক ভার্সিটিতে পড়ার সুযোগ হলেও সাবজেক্ট ভিন্ন এসেছে। এটা নিয়ে দুইজনে অনেক দুঃখ পেয়েছে। তারপর নিজেরাই নিজেদের সান্ত্বনা দিয়েছে। অনুষ্ঠানে আসার সময় আসলাম চৌধুরী আহিকে ড্রপ করে গিয়েছেন, আর বলেছেন বাড়ি ফেরার আধ ঘন্টা আগে কল করে জানাতে যে ফ্রি থাকবে এসে নিয়ে যাবে। ঘণ্টা 3 আগে অনুষ্ঠান শুরু হয়েছে। দুই বান্ধবী মিলে গল্প করছে আর অনুষ্ঠান উপভোগ করছে। কিছুক্ষণ ধরেই আহির ফোনে রিং হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরের গান বাজনার শব্দে সে শুনতে পায়নি। কয়েকবার রিং হয়ে হয়ে কল কেটে যাওয়ার পর টের পেয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসল, কোথায় আছিস? কি বলছেন কিচ্ছু বুঝি না তুর্য ভাই। আমি অডিটোরিয়ামের ভিতরে। জোরে জোরে গান হচ্ছে। মোবাইলের স্পিকারে হাত রেখে খানিকটা জোরে কথাগুলো বলল আহি। তুর্য কল কেটে টেক্সট করল, যেখানে 2 শব্দের একটা লেখা, কাম আউটসাইড। আহি লেখাটা দেখে তারিনকে বলে বেরিয়ে গেল। ভিড় ঠেলে বাইরে বেরোতেই তুর্যের দেখা পেল সে। তুর্যও তাকে দেখে এগিয়ে আসছিল। মুখোমুখি হতেই তুর্য আহির হাত ধরে একটা নিরিবিলি ছায়া জায়গা দেখে সেখানে দাঁড় করাই। তুর্যের উপস্থিতিতে আহি খুশি হলেও সেটা তাকে বুঝতে না দিয়ে বলে, ড্যান্সটা মিস করে ফেললাম তুর্য ভাই, আপনি ভিতরে যেতেন। যদিও নাচটা মিস করাই তার সত্যি সত্যি আফসোস হচ্ছে। তোর শ্বশুরের ছেলে টোকেন রেখে গেছে আমার জন্য, সেটা নিয়ে যেতাম। এত তাড়াতাড়ি কেন আসলেন? অনুষ্ঠান সবে শুরু হয়েছে। আহি আজ 3 পিসের সাথে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। হিজাবের সাথে খুব ভালো অভ্যস্ত নয় সে, মাঝে মধ্যে বাধা হয়, যার দরুন হিজাব করা সত্ত্বেও মুখের একপাশ দিয়ে কিছু চুল বাইরে বেরিয়ে এসেছে। তুর্য সেগুলো নিজের হাতের আঙুলের সাহায্যে হিজাবের ভিতরে ঠেলে দিতে দিতে বলল, আর দেখতে হবে না,
তুর্যের কাণ্ডে আহি তার মুখের দিকে অপলক তাকিয়ে আছে। এদিকে তুর্য নির্বিকার ভঙ্গিতে তার কাজ করে যাচ্ছে। যে কেউ দেখলে ভাববে যেন সবটুকু ধ্যান খেয়াল সব হিজাব ঠিক করার প্রতি। অথচ তার আহির সমস্ত মুখের হাবভাবে খেয়াল আছে। কি হয়েছে? হা করে তাকিয়ে আছিস কেন? হেয়ারগুলো ডিস্টার্ব করছে না? কোনো প্রতিউত্তর করল না আহি। ইদানিং তুর্য ভাই একটু কাছাকাছি এলে বা যত্ন নিলে তার কেমন যেন ফিল হয়, যেটা শব্দে বর্ণনা করার ক্ষমতা তার নেই। তুর্য যদি একবার জানতে পারে তার একটু আধটু কাছে আসার দরুন তার মেয়েলি মনের ভিতর ভূমিকম্প বয়ে যায়, তাহলে তিনি কি করবেন? নিশ্চয়ই ঠাটিয়ে একটা মারবেন আর বলবেন, ক্যারেক্টার ঠিক কর আহি। তুর্য ভাই তো আর জানেন না তার চরিত্র ফুলের মতো পবিত্র। না, ফুলের মতো না, ফুলের চেয়েও পবিত্র। সবগুলো চুল ভালো করে ভিতরে প্রবেশ করিয়ে তুর্য ফের বলল, চল। তুর্য ভাই, তারিনকে তো বলে আসিনি। কল করে বাইরে আসতে বল। ওকে গাড়িতে উঠিয়ে দেন, আমরা বের হব। আমাদের সাথে গেলেই তো হয়। ওকে নামিয়ে আমার বাড়িতে চলে যাব। না। কেন? আপনি গাড়ি আনেননি? উহু, কেমন মেঘ করেছে দেখেছেন? বাইকে গেলে তো ভিজে যাব। বাইকও আনিনি। ইদানিং বেশি ম্যাচিউরিটি দেখাচ্ছিস। কেন? ইমম্যাচিউর আমি কে আপনার ভালো লাগে? গোটা তোকেই তো ভালো লাগে না। সেখানে তুই ম্যাচিউর হ আর ইমম্যাচিউর কি আসে যায় বল? আপনি ভাঙবেন তবু মোচকাবেন না। অথচ কবেই ভেঙে মোচকে কমপ্লিটলি ক্র্যাশড হয়ে পড়ে আছি। বিড়বিড় করে কথাটা উচ্চারণ করল তুর্য। তুর্য কি বলেছে আহি স্পষ্ট না শুনলেও কিছু যে বলেছে সেটা ভালো করে বুঝেছে। নিশ্চয়ই রা কিছুই বলেছে। এটা ভেবে সে আর কথা বাড়ায়নি। সে পুনরায় বলল, তাহলে থাক, তারিনের ভাইয়াও এই ভার্সিটিতে পড়ে। আমি কল করে জানিয়ে দিচ্ছি, ও ভাইয়ার সাথে চলে যাবে। আকাশটা যেন আজ কোনো গোপন অভিমান বুকে চেপে আছে। চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত ধূসর আবেশ। রোদ মেঘে ঢেকে গেছে। দূরের গাছগুলোর পাতা হালকা বাতাসে নড়ছে, যেন তারাও অপেক্ষা করছে বৃষ্টির প্রথম ফোঁটার স্পর্শের জন্য। হয়তো কিছুক্ষণের মধ্যেই আকাশ ফেটে বৃষ্টি পড়বে ধরণীতে। দূরে লেকের ধারে একটা রিকশা থেমে আছে। পাখিরা মাঝে মাঝে উড়ে এসে জলের ওপর ছোঁয়া দিয়ে চলে যাচ্ছে। সব কিছুতেই এক স্থিরতা। তুর্য আহির হাত ধরে হেঁটে চলেছে। কোনো কথাবার্তা নেই, শুধু পায়ের নিচে শুকনো পাতার মোচমোচ শব্দ। তুর্যের পুরুষালী পায়ের কদমের সাথে পা মেলাতে হিমশিম খাচ্ছে আহি, তবুও হেঁটে চলেছে। ক্যাম্পাস পেরিয়ে যখন তারা রাস্তার কাছে এসেই তুর্য দ্রুত একটা রিকশা ডেকে নিজে উঠে আহিকে ওঠার জন্য তাড়া দেয়। এদিকে আহম্বকের মতো তাকিয়ে আছে আহি। এইটুকু জায়গা সে বসবে কিভাবে? যেটুকু জায়গা তার 4 ভাগের 3 ভাগ জুড়েই তুর্য বসেছে। তাহলে সে বসবেটা কোথায়? আহি উঠছে না দেখে তুর্য ফের তাড়া দিতেই আহি বলল, আমি কোথায় বসব? কেন? আমার কোলে। তুর্য বিরক্ত ভঙ্গিতে কথাটা বলে 2 হাত এগিয়ে দিল আহির দিকে, ঠিক যেভাবে মানুষ হাত বাড়িয়ে বাচ্চাদের কোলে তোলে। আহি চোখ বড় বড় করে মুখে আওয়াজ করল, আগে উঠে বসো, ডিয়েট, জায়গা এমনিই হয়ে যাবে। তুর্যের কথা মতো উঠে বসল আহি। ওঠার সময় অবশ্য তুর্য হাত ধরে উঠিয়েছে। উঠে বসেছে ঠিকই, কিন্তু একেবারে আটসাট হয়ে গিয়েছে, যার দরুন রিকশা একটু বাঁক নিলেই আহি বারবার তুর্যের উরু খামচে ধরছে। কয়েকবার এমন করার পর তুর্য টখিতে জাজে বলল, জায়গাটা থেকে একেবারে মাংসটুকুই তুলে আনো। আহি দ্রুত হাত সরিয়ে সরি বলল। এভাবে আরও কিছুক্ষণ পার হল। রিকশা এগিয়ে চলেছে শান্ত, নিরিবিলি পরিবেশে। অথচ তাতে বসে থাকা পুরুষ ও রমণী দুজনের মনই অশান্ত। দুজনেই নিজেদের মনের পরিস্থিতি সামালে মরিয়া। তুর্যের কাছে এসব অনুভূতি নতুন নয়, তাই সামাল দেওয়া কষ্টসাধ্য হলেও সে পারদর্শী। কিন্তু আহি, তার কাছে এসব অনুভূতি তো সদ্য জন্ম নেওয়া। তাই ওর কাছে এসব পরিস্থিতি সামলে নেওয়ার বিষয়ে পুরোপুরি অজ্ঞ। তাই তো রিকশায় উঠেছে ধরেই ছটফট করছে।
তুর্য শুরু থেকে বিষয়টা লক্ষ্য করছে, কারণও বেশ বুঝতে পারছে। তার তো উচিত আহিকে স্বাভাবিক ফিল করানোর চেষ্টা করা, কিন্তু মন বলছে তাকে আরেকটু বেকায়দায় ফেলতে। এটা তো অনুচিত। ইদানিং এই অনুচিত কাজকর্ম করতেই মনটা বেশি সাই দিচ্ছে। এখন কি তার আহির মতো বলা উচিত? সব বয়সের দোষ, কিন্তু সে এই দোষী বয়স তো আরও অনেক আগেই পার করে এসেছে। তার সব ভাবনা একদিকে আর আহির নড়াচড়া একদিকে, যেটা খুব রক্ত করছে তুর্যকে। কি প্রবলেম তোর? গে রোগ আছে? মোচড়ামুচড়ি করছিস কেন? হালকা মোকে কথাটা বলল তুর্য। কিছু বললেই করছিস কেন? আবার কি? বসতে প্রবলেম হচ্ছে? কথাটা মুখে উচ্চারণ করে উপর নিচ মাথা নাড়ল। তো বলবি না? কিছু না বলেই যা লিয়ে রছিস। ডিয়েট। এমনিতেই মেঘ ঘন হয়ে ঝিরঝির বৃষ্টি পড়তেও আরম্ভ করেছে, তাই তুর্য রিকশার হুড তুলে দিল। হুড তুলে দেওয়াতে যেন রিকশার জায়গা আরও সংকুলান হয়ে গেল। তুর্য নির্বিকার ভঙ্গিতে নিজের বাম হাতটা আহির পিছন দিয়ে গলিয়ে দিয়ে তাকে আঁকড়ে ধরে নিজের দিকে টেনে নিল। এমনিতেই শরীরের সাথে শরীর লাগিয়ে বসেছিল, আর এখন আহি পুরোপুরি তুর্যের বাহুডোরে লেপ্টে পড়ে আছে। এহেন ঘটনায় আহি কিংকর্তব্যবিমূঢ়, হাত পা অবশ হয়ে যাচ্ছে, হার্ট যেন ফুল স্পিডে বিট করছে। তুর্য বুঝল আহির নার্ভাসনেস। কিছুক্ষণ ঠোঁট টিপে হাসল, তারপর একটু ঝুঁকে আহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়াল। এখনই যদি এমন করিস তখন কি করবি? আহি তড়িৎ বেগে মাথা তুলে তুর্যের মুখের পানে চাইল। ততক্ষণে তুর্য মুখের ভঙ্গিমা স্বাভাবিক করে মাথা সোজা করে ফেলেছে, যেন সে কিছুই বলেনি। আহি প্রশ্ন ছুড়ল, তখন কখন? তুর্য নির্বেগ, যেন আহির করা প্রশ্ন তার কান অবধি পৌঁছায়নি। আহি ফের প্রশ্ন ছুড়ল, আপনি কি বোঝালেন তুর্য ভাই? এইবার সাথে সাথে উত্তর এলো, তুই যেটা বুঝলি সেটা। আমি কি বুঝলাম সেটা তুই জানিস। আমি বৃষ্টিতে ভিজব তুর্য ভাই। ভেজাটা খুব জরুরি। বড় করে একটা নিঃশ্বাস ছাড়ল তুর্য। ইদানিং কেন যেন আহির কোনো কাজেই বাধা দিতে মন চায় না আর। প্রতিটা সম্পর্ক শুরু হওয়ার আগে সেটাকে একটু স্বাভাবিক করে নেওয়া জরুরি মনে হয়, না হলে অপর দিকের ব্যক্তিটা নিজের সুবিধা অসুবিধা কিভাবে শেয়ার করবে? তবে অপর দিকের ব্যক্তিটা যদি হয় আহি, সেক্ষেত্রে তাকে লাই দেওয়া মোটেও উচিত না, না হলে মাথায় উঠে নাচবে। কিন্তু মাঝে মধ্যে একটু আস্কারা দিলে মন্দ হয় না। মুখে বলল ওকেই, কিন্তু মন বলছে ভিন্ন কিছু। প্রেয়সীর বৃষ্টিস্নাত রূপ দেখে নিজের অবাধ্য হৃদয়ানুভূতি সামাল দিতে পারবে তো, নাকি ফের কোনো অঘটন ঘটিয়ে ফেলবে? তখন না হয় ঘুম ছিল, ভুলভাল একটা কথা বুঝিয়ে দিয়েছে, কিন্তু এখন কিছু ঘটে গেলে কি করবে? এখন তো আহি পুরোপুরি সুস্থ মস্তিষ্কে আছে, আর ইদানিং পিঠটা খুব বেশি লাকি করছে। ইচ্ছা করেই বারবার বেকায়দায় ফেলছে তাকে। বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল সে, যেন স্বাভাবিক কিছুই না ঘটে। তুর্যের অনুমতি পেয়ে বেজায় খুশি আহি। একটু নির্জন রাস্তা দেখে রিকশা থামাতে বলল তুর্য। রিকশা থামতেই এক প্রকার লাফ দিয়ে নামল সে। বৃষ্টি এখন একটানা ঝরছে, ছোট ছোট ফোঁটাগুলো, কিন্তু ঘন। রাস্তা ফাঁকা, চারপাশে কেবল বৃষ্টির গন্ধ আর মাটির ভিজে সুর। সেই নির্জন পথের মাঝখানে দাঁড়িয়ে আছে আহি। নিচে নেমেই হিজাব খুলে ফেলেছে। বৃষ্টিতে চুল ছেড়ে না ভিজলে মজা আছে নাকি? কিছুক্ষণ পার হতেই চুল ভিজে গিয়ে কাঁধে লেগে গেল তার। চোখে মুখে একরকম ছেলেমানুষি উচ্ছ্বাস। সে হাত ছড়িয়ে বৃষ্টির ফোঁটা ধরছে, মুখে সবসময়ের মতো মিষ্টি হাসি, যেন পৃথিবীর সব সুখ এই মুহূর্তে তার আঙুলের ডগায়। রিকশাওয়ালাকে চা খেতে পাঠিয়ে রিকশার হুডের নিচে বসে আছে তুর্য। চুপচাপ মুগ্ধ চোখে তাকিয়ে প্রেয়সীর বৃষ্টিস্নাত রূপ অবলোকন করছে। তার ভেতরে অদ্ভুত এক আলোড়ন বয়ে যাচ্ছে, সুহাসিনীর হাসিটা বুকের গভীরে তোলপাড় চালাচ্ছে। সময়ের সাথে সাথে সঙ্গে তার মনে জমে থাকা অনুভূতিগুলো আরও প্রগাঢ় হচ্ছে।
কিন্তু সে না কিছু করছে আর না কিছু বলছে, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, গভীর, মুগ্ধ, আকুল নয়নে। কি হতো যদি তাদের মধ্যেকার কোনো বাধা না থাকত? আহি একটু বুঝদার হলে হয়তো তাকে এত কষ্ট করতে হতো না। বছরের পর বছর মনের সুপ্ত ভালোবাসা গোপন রাখতে হতো না। আহি মাঝে মাঝে ঘুরে তুর্যের দিকে তাকিয়ে হাসছে, এতক্ষণে হয়তো খানিক ধন্যবাদ জানিয়েছে তাকে। চোখে একরকম চপল দীপ্তি, সেই দৃষ্টিতে তুর্যের হৃদয়টা বারবার কেঁপে উঠছে। বৃষ্টির ঠান্ডা বাতাসে লুকিয়ে থাকা উষ্ণ কোনো আকাঙ্ক্ষা জেগে উঠছে। সে চায় এই মুহূর্তটা থেমে যাক। বৃষ্টি ঝরুক, তার চঞ্চলা পাখি ভিজুক, আর তার চোখের সামনে এই দৃশ্যটা যেন চিরকাল থেকে যাক। আহি এক পর্যায়ে বৃষ্টির আওয়াজের সাথে পাল্লা দিয়েছে, চেয়ে বলল, তুর্য ভাই আপনিও আসুন, ভালো লাগবে। ঘোর কাটল তুর্যের। সে আর দ্বিতীয়বার ভাবল না। রিকশা থেকে নেমে সম্মোহনী দৃষ্টিতে এগিয়ে গেল। নেমেও সেই একই অবস্থা। সেই কখন থেকে আহি ভিজছে আর সে নিখুঁত দৃষ্টিতে চেয়ে আছে। চেয়ে থাকতে থাকতে আনমনে বিড়বিড় করল, বৃষ্টি ছুলো তোকে, আর তুই ছুলি আমার মনস্তরঙ্গকে। আমাকে এভাবে এলোমেলো দেওয়া কি খুব বেশি জরুরি ছিল? তুর্য ভাই দেখুন কত বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। এখানটার মাটি গর্ত হয়ে গিয়েছে বলে তুর্যের হাত ধরে টানতে টানতে নিয়ে তাকে খুঁজে যাওয়া জায়গাটার কাছে দাঁড় করল আহি। তুর্য ফের বিড়বিড় করল, বৃষ্টি ফোঁটা খো, চে মাটি, আর তুই আমার অন্তর। কি মেয়ে মাস্টার ঠিক করে দিয়েছিস বাবা। মেয়েরা কি আর ভালো করে পড়াতে পারে? কথাটা বলতে বলতে তুর্যের রুমে প্রবেশ করলেন মারুফা বেগম। মেয়েরা নাকি ভালো পড়াতে পারে না? ভালো মন্দ পড়াতে যে এন্ডারে কি আসে যায়? যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা তারা খুব বেশি ভালো পড়ায়, আর যারা মোটামুটি ধাঁচের স্টুডেন্ট তারা খারাপ পড়ায়, ব্যাপারটা এমনও নয়। আসলে অভিজ্ঞতাই মেইন। যার যত বেশি অভিজ্ঞতা সে তত বেশি ভালো পড়ায়, তাতে সে যেমন শিক্ষার্থী হোক না কেন। অন্য কেউ এহেন কথা শুনলে হয়তো অট্ট হাসিতে ফেটে পড়ত। তবে তুর্য মুচকি হেসে বলল, কেন? আহির বুঝতে প্রবলেম হচ্ছে? না, সেরকম কিছু না। তুই একটা ভালো ব্যাচ ঠিক করে দিস। বাড়িতেও পড়ল আর সেখানেও পড়ল। আচ্ছা, ছোট্ট করে উত্তর দিল তুর্য। মারুফ বেগম ঘর ছাড়ার আগে তুর্যকে একটু পরখ করলেন। ছেলেটার চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে লাগছে। আম্বির চেহারাটা আজ কেমন নরম হয়ে আছে। মুখের রংটা ম্লান লাগছে। তিনি নয়তিত গলায় বললেন, শরীরটা কি খারাপ লাগছে বাবা? চোখ মুখ কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। তেমন কিছু না। এক কাপ ব্ল্যাক কফি পাঠিয়ে দিতে পারবেন মেজমা? সেটা না হয় দিচ্ছি, কথাটা বলে এগিয়ে গেলেন মারুফা বেগম। তুর্যের কপালে হাত ছোঁয়াতেই দেখলেন গা গরম, মোটামুটি ভালোই গরম। তারপর একে একে গালে গলায় হাতের উল্টো পিঠ সদর পিঠ ছুঁয়ে দেখে বললেন, জ্বর এসেছে, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে ওষুধ খেয়ে নিস। তুর্য ছোটবেলা থেকেই বৃষ্টির পানি লাগাতে পারে না। যদিও ভুলক্রমে একটু ভিজেছে তো জ্বর আসতে দিতেই হবে। লাস্ট ইন্টার ফার্স্ট ইয়ারে ভিজেছিল আর আজ ভিজল। সেদিনও বৃষ্টি ভেজার কারণ আহি ছিল। আজও আহি। রাত 12টা নাগাদ পিঙ্কিদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে নাবিল। পরনে একটা কালো টি শার্ট আর সাদা হাফ প্যান্ট। ছাদের রেলিং বেয়ে উঠে ঘেমে নিয়ে একাকার অবস্থা। হাত পায়ের কিছু কিছু জায়গা থেকে চামড়াও উঠে গিয়েছে। হাতে একটা বাটন ফোন, তার মায়ের। সেই মোবাইল দ্বারাই পিঙ্কিকে কল করে ছাদে আসতে বলেছে। না, আসলে সোজা মেইন গেট দিয়ে ঢুকবে বলে মকি দিয়েছে। সেই এই মূলত পিঙ্কি আসছে। রাত দুপুরে একটা ছেলে বাড়িতে ঢুকবে, পাশের ফ্ল্যাটের মানুষ জানলে ল্যাংকারি কাণ্ড ঘটবে। এমনিতেই তারা সবসময় পেতে থাকে। প্রায় মিনিট 7 পর চুপি চুপি ছাদের দরজা খুলে প্রবেশ করল পিঙ্কি। দরজা খুলতেই আলো আধারিতে নাবিলের মুখ ভেসে উঠল। চাহনি কঠিন, চোয়াল তো করে রেখেছে, খুবই মুডি ভাব। অথচ সে যে আস্ত একটা কার এখন সেটা দেখে বোঝার উপায় নেই।
পিঙ্কি ছাদের মেঝেতে পা রেখেই বলল, এত রাতে কি তোর? এই মাংকির বা ও চা, একদম কথা কইবি না। সব জায়গায় থেকে ব্লক মা রাইস ক্যান কি বা রা শুরু করছস? চলে যা নাবিল। কেউ দেখে ফেললে উনাশ হয়ে যাবে বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায় পিঙ্কি। নাবিল পিছন থেকে তো করে ওর হাত ধরে নিজের দিকে ফিরিয়ে তীরে জাজে বলল, বা রার এক্সকিউজ দেহাইবি না। দেহুক লাভ ম্যারেজ তো করবি না এখন ম্যারেজ ছাড়া উপায় দেখতাছি না। হাত ছাড় আমার। নিজেকে নাবিলের মুঠোবন্দী হতে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে বলল পিঙ্কি। সাথে কয়েকবার হাত ঝাঁকিয়েও দিল, কিন্তু সফল হল না। ব্লো মা রাইছস কেন আগে ছাইরা দিতাছি। দিনকে দিন তো ভাষার উন্নতি হচ্ছে। মন চেয়েছে তাই ব্লক করেছি, শুনেছিস? যা এবার। তোর বা রার মনরে আমি ওরি তুই শুনেছিস? ব্লক খোল কইতাছি, নাইলে তোরে আমি। কি করবি আমাকে? প্রতিটা কথার সাথে এক কুড়ি বা রা লাগিয়ে খালি বড় কথাই বলে যা। আর এদিকে আমার বিয়ে হয়ে যাক। আমি মেয়ে মানুষ নাবিল। 30 পার হতে চলল। মানুষ নানান কথা বলে। বাবা মা বারবার করে বলছেন পছন্দের কেউ থাকলে জানাতে। আমি কি বলবো? তোর কথা বলবো? একবারও ভালোবাসি বলেছিস? বেশ খানিকটা জোরে কথাগুলো বলল পিঙ্কি। কথাগুলো বলার সময় তার চোখে অশ্রু ঝলমল করছিল, বুক ভারী, হৃদয় দুলছিল ব্যথায়। প্রতিটি শব্দের সঙ্গে তার অভিমান, তাসা এবং অপ্রকাশিত ভালোবাসা ফেটে পড়েছে। নাবিল বুঝল তার অপ্রকাশিত ভালোবাসা। আসলেই সে তো কখনো ভালোবাসি বলেনি। কিন্তু ভালোবাসি না বলে কি ভালোবাসা যায় না? শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয়? না হলে হয় না? কই তুর্য তো একবারও আহিকে ভালোবাসি বলেনি, তাহলে তুর্য কি আহিকে ভালোবাসে না? গলের মতো ভালোবাসে। সেটা তো পিঙ্কি নিজেই বলে। তাহলে তার বেলায় এমন কেন করছে? বুঝেও না বোঝার ভান কেন ধরছে? এক একজনের ভালোবাসা এক এক রকমের, আর প্রকাশের ভঙ্গিও এক এক রকমের। মুখেই যা ভালোবাসি বলা হয়নি, কিন্তু কাজে কর্মে তো দেখিয়েছে। তাহলে মুখে বলাটা কি জরুরি কিছু? সারাদিন ভালোবাসি বলে মুখে না তুলে ফেললেই ভালোবাসা হয়? পিঙ্কি এবার শান্ত কণ্ঠে ফের বলল, এখন কিছু করার নেই। আমি আরেক লোকের সাথে বিয়ে করে নেই। তারপর তোর সংসার হোক, বছর না যাইতেই বাচ্চা হোক। আর সে আমারে মামা কইয়া ডাকুক। তাই তো? পিঙ্কিকে কথা শেষ করতে না দিয়েই তার কথার সাথে নিজের কথাগুলো যোগ করল নাবিল। পিঙ্কির প্রথম কথাগুলো শুনে সে যতটা কষ্ট পেয়েছিল, এখন ঠিক ততটাই হচ্ছে। বিয়ে করার স্বপ্নও দেখে ফেলেছে। কত বড় সাহস! পিঙ্কি নাবিলের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ। কথাটা কর্ণগোচর হতেই নাবিল নিজের ডান হাতের আঙ্গুল দ্বারা পিঙ্কির গাল চেপে ধরে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে শতে বলল, কি কইলি? এই কি কইলি তুই? উফ, লাগছে আমার। ছাড়। নাবিলের হাত থেকে নিজের গাল ছড়ানোর চেষ্টা করতে করতে কোনো রকমে কথাটা বলল পিঙ্কি। কথাগুলো পুরোপুরি স্পষ্টভাবে বের না হলেও বোঝা গিয়েছে। নাবিল ছেড়ে দিল পিঙ্কির গাল। এইবার দুই হাত দ্বারা ওর মুখ আজলা করে ধরে ডুবিয়ে দিল। নাবিলের হঠাৎ আক্রমণে পিঙ্কি কিংকর্তব্যবিমূঢ়। ধীরে ধীরে গভীর হল চুপ, আম্বন যেন সমস্ত উগরে দিচ্ছে। পিঙ্কি প্রথমে আম্বিত হল। চোখে বিস্ময়, মন অচেতনভাবে থমকে গিয়েছে। এদিকে নাবিলের ঠোঁটের স্পর্শ আরও গভীর হচ্ছে। এক পর্যায়ে চোখ বন্ধ করে নিল সে। ধীরে ধীরে অনুভব করতে লাগল, প্রতিটি স্পর্শে অপর দিকের লোকটার হৃদয়ে গুণ আর মিলিত হয়ে তার নিজের ভেতরের আবেগকেও জাগিয়ে তুলছে। সমস্ত শান্তি, রাগ, অভিমান সবকিছু একসাথে প্রকাশ করছে। এভাবে বেশ কিছুক্ষণ পার হল। পিঙ্কি শত চেষ্টা করেও নিজেকে নাবিলের থেকে মুক্ত করতে না পেরে এক পর্যায়ে সবটা মেনে নিয়েছে।
ও স্ট্রোভাজ হতে মুক্ত পেতেই সেকেন্ডের ব্যবধানে সে নাবিলের গলার কাছের টি-শার্ট দুই হাতের মুঠোয় মোচে ধরে দাঁত কি রমির করতে করতে বলল, তুই এটা কি করলি নাপিতের বা ওচা। নাবিল বুঝতে পারল সে ভুল করেছে। গের মাথায় করে ফেলেছে, এখন চাইলেও শুধরাতে পারবে না। সে পিঙ্কির গাল আজলা করে ধরা অবস্থাতেই নিজের বৃদ্ধা আঙ্গুল দ্বারা পিঙ্কির ঠোঁট মুছে দিতে দিতে বলল, রিজা নরা করিস না পাখি, এই যে মুছে দিছি আর কিচ্ছু নেই। তারপর আবার নিজের ঠোঁট মুছতে মুছতে বলল, আমারটাও মিশালাইছি, আমি কালি মা বাবারে নিয়ে আসব, তুই শুধু হ্যাঁ কইয়া দিস প্লিজ যা ন। আর হ্যাঁ, আমি শুদ্ধ ভাষায় কথা কইব। হাতের মুঠোয় ধরে রাখা নাবিলের টি-শার্ট ছেড়ে দিল পিঙ্কি। নাবিলের মুখে এত এত আদুরের ডাক শুনে সে বোধ হয় যা পেল, মাথা নিচু করে ফেলল, কপট দেখিয়ে বলল, রলজ্জ তুই কি বলবি? আঙ্কেল আন্টি বলবেন। দুই গালে লাল আভা ছেয়ে গিয়েছে তার। নাবিল সেটা পরখ করল, আর মুখে বলল, বলবো না? আচ্ছা কইব না, তুই যা কইবি তাই হইব। বেলা প্রায় 11টা পেরিয়েছে, প্রায় দুপুর হয়ে আসছে। বাইরে থেকে সূর্যের আলো জানালার কাছে প্রতিফলিত হয়ে ঘরের এক কোণে উজ্জ্বলতা ছড়িয়ে দিয়েছে। শহরের কোলাহল এখনও পুরোপুরি চূড়ায় ওঠেনি, কিন্তু অফিসের ভেতরটা ইতিমধ্যেই ব্যস্ত হয়ে উঠেছে। এসি ফ্যান দুইটাই চলছে, ফ্যানটা ঘুরছে একটানা। অফিসের ভেতর লোকজনের হালকা কথাবার্তা, প্রিন্টারের শব্দ আর ঘড়ির টিকটিক মিলে একটা ছন্দ তৈরি করেছে। জানালার পাশে টেবিলের ওপর ছড়িয়ে আছে কিছু ফাইল। আসলাম চৌধুরী চুপচাপ বসে আছেন চেয়ারে হেলান দিয়ে, চোখ নিচু করে ফাইলের পাতাগুলো উল্টে যাচ্ছেন। চেহারায় কোনো ক্লান্তি নেই, মনোযোগের গভীর রেখা স্পষ্ট, চোখ দুটোতে কাজের একাগ্রতা। তিনি মনোযোগ সহকারে একের পর এক ফাইল দেখে যাচ্ছেন। এরই মধ্যে তার মুঠোফোন বেজে উঠল। এক পুরনো বন্ধুর কল। বন্ধুত্ব পুরনো হলেও সম্পর্কটা তত বেশি গভীর নয়, তবে বেশ ভালো। লোকটা একটু রসিক স্বভাবের। কল রিসিভ করে কানে ধরলেন তিনি। সাথে সাথে লোকটা রসিকতার সাথে বললেন, কি গো বেয়াই মশায়, কি খবর? দিনকাল কেমন যায়? কোনো খোঁজ খবর তো দেও না আর নেও না। বাধ্য হয়ে আমাকেই নিতে হয়। একনাগাড়ে কথাগুলো করে থামলেন তিনি। মজার বিষয় হল এই যে তিনি আসলাম চৌধুরীকে বেয়াই বললেন, অথচ তার কোনো ছেলেই নেই। 4টা মেয়ে আর 4জনেই বিয়ে শাদির কার্য সম্পন্ন। আকবর চৌধুরী, আসলাম চৌধুরী ভেবেছিলেন লোকটার ছোট মেয়েটাকে নিজেদের বাড়ির বড় বউ বানাবেন। খুব মিষ্টি দেখতে মেয়েটা, কিন্তু তুর্যের সাথে পেরে ওঠেননি তারা। কিছু মাস আগেই সেই মেয়েটারও বিয়ে হয়ে গিয়েছে। অবশ্য তুর্য আর আসিফ চৌধুরী ব্যতীত চৌধুরী বাড়ির সবাই সেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। মেয়েটাকে নিজেদের বাড়ির বউ বানাতে না পেরে দুই ভাইয়ে মিলে বারবার আফসোসও করছিলেন। কথা বলার এক পর্যায়ে লোকটা বললেন, কিছু মনে করো না চৌধুরী, কাল তোমার মেয়েকে দেখলাম একটা ছেলের সাথে বৃষ্টিতে ভিজছে। শরীফুল শেখের মুখে এমন কথা শুনে আসলাম চৌধুরী স্তব্ধ হয়ে রইলেন। আহি এমনটা করতে পারে না তার বিশ্বাস। তবুও মেয়ে বড় হয়েছে, এখন ভার্সিটিতে পড়ে সে হুজোগে কিছু করেও ফেলতে পারে। আসলে বয়সটাই তো এমন। তিনি কথাটা বিশ্বাস না করলেও ভিতরে ভিতরে পাচ্ছেন। প্রেম ভালোবাসাকে তিনি খারাপ চোখে দেখেন না, কিন্তু পথে ঘাটে বৃষ্টিতে ভেজা এগুলো তো খারাপ। সব সময় মেয়েকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছেন। প্রথমে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থেকে তারপর বললেন, তুমি আহিকেই দেখেছ শেখ? হ্যাঁ বন্ধু, তোমার বাড়ির প্রত্যেক সদস্যকেই আমি ভালো করে চিনি। আমিও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, তবে ছেলেটাকে আমি ভালো করে দেখতে পাইনি। পিছন দিক দিয়ে দেখে মনে হচ্ছিল ভদ্র পরিবারের সন্তানই হবে। বেশভূষা ভালো, মেয়ের সম্মতি থাকলে কথা বলে পাকা করে রাখাই ভালো। আজকালকার ছেলে মেয়ে তারা। তোমার সাথে আমি পরে কথা বলছি বলে কল কেটে মারুফা বেগমের মোবাইলে কল করলেন আসলাম চৌধুরী।
রিসিভ হতেই থমথমে গলায় প্রশ্ন ছুড়লেন। কাল ইউনিভার্সিটি থেকে কখন ফিরেছিল আহি? 3টা নাগাদ। কিছু হয়েছে কি? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? চিন্তিত হয়ে পড়লেন মারুফা বেগম। ওকে কেউ আনতে যায়নি? একা ফিরেছে? হ্যাঁ, গিয়েছিল। তুর্য গিয়েছিল। তোমার মেয়ের পাল্লায় পড়ে ছেলেটাও বৃষ্টিতে ভিজছে। আর এখন জ্বরে গা পুড়ে যাচ্ছে। স্ত্রীর কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আসলাম চৌধুরী। তাহলে ছেলেটা তুর্য ছিল। মাথা থেকে যেন একটা বড় দুশ্চিন্তা নেমে গেল। মনে মনে আল্লাহর দরবারে হাজারটা শুকরিয়া আদায় করলেন। আর কিছু না বলেই কল কাটলেন তিনি। মারুফা বেগমও আর কল ব্যাক করলেন না। হয়তো ব্যস্ত আছেন, এই ভেবে। এখন প্রায়ই আহিকে রান্নাঘরে দেখা যায়। 2-1 দিন পরপরই মোবাইল দেখে এটা ওটা রান্না করার ট্রাই করে। পারফেক্ট না হলেও মন্দ হয় না। আজও এসেছে নুডলস রান্না করতে। ভেবেছে সবজি নুডলস রান্না করবে। যদিও তার সবজি নুডলস পছন্দ না, তবে তুর্যের বেশ পছন্দ। বেশ পছন্দ বলতে, তৈলাক্ত খাবার সে কম পছন্দ করে। সবজি নুডলস হলে 2-1 চামচ গালে দিয়ে দেখবে। তাছাড়া কাল বৃষ্টিতে ভেজার পর থেকে তার আর তুর্যের রুমে যাওয়া হয়নি। এই অজুহাতে যেতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মন মতো কোনো সবজিই খুঁজে পাচ্ছে না। যেটাই দেখছে সেটা হয় তুর্য পছন্দ করে সে করে না, আর না হয় সে পছন্দ করে তুর্য করে না। এরই মধ্যে কিচেনে ঠুকঠুক আওয়াজ পেয়ে মারুফা বেগম ছুটে আসলেন। মাকে দেখে আহি বলল, আম্মু সবজি নুডলস রান্না করব। ঘরে কি কি সবজি আছে? কচু, কচুরমুখী, করলা আর বেগুন আছে। আর কচুর লতিও আছে। আর? মারুফা বেগম যে ইচ্ছা করে ভুলভাল সবজিগুলোর নাম বললেন, সেটা না বুঝেই আহি কথাটা বলল। ছেলেটাকে বৃষ্টিতে ভিজিয়েছিস, এখন গিয়ে দেখ জ্বরে গা পুড়ে যাচ্ছে। আর লাট সাহেবের বা ওচা লুডুস রান্না করতে এসেছেন। নুডলস। মায়ের কথা শুনে বুকের ভিতরটা হুহু করে উঠল আহির। সে মন রা হয়ে জিজ্ঞেস করল, তুর্য ভাইয়ের জ্বর এসেছে আম্মু? কখন থেকে? তুর্য যে বৃষ্টির পানি গায়ে লাগাতে পারে না, তুই সেটা জানতিস না? তাহলে কেন এভাবে ভিজতে গেলি? তোমাদের ছেলে দেশি হয়েও যদি ব্রয়লার মুরগির মতো আচরণ করে, তাতে আমার মেয়ের কি দোষ? বলো মেজো বউ। ভাসুরের গলার আওয়াজ পেয়ে মারুফা বেগম মাথায় টেনে রাখা কাপড় আরেকটু ঠিকঠাক করে বললেন, কিছু দরকার ভাইজান? তুর্যের মা কোথায়? সোফায় বসতে বসতে বললেন আকবর চৌধুরী। তুর্যের কাছে চা খাবেন ভাইজান? আমি করে দিচ্ছি। আচ্ছা দেও তাহলে। চাচা আর মায়ের কথার মাঝখানে আহি জায়গা ত্যাগ করল। তুর্য ভাইয়ের জ্বর এসেছে, অথচ সে কিছুই জানে না। এতটা দায়িত্বজ্ঞানহীন হলে তো চলবে না। মনের ভিতরটাও খুব খারাপ লাগছে। এক অদ্ভুত টান অনুভূত হচ্ছে। এটাকেই বোধ হয় ভালোবাসা বলে। সে কবে তুর্য ভাইকে এত ভালোবেসে ফেলল? আহি এক দৌড়ে তুর্যের রুমে চলে গেল। পারভিন বেগমকে রুম থেকে বেরোতে দেখে জ্বরের কি অবস্থা একবার শুনে নিল। ভিতরে গিয়ে দেখল তুর্য গায়ে পাতলা কম্বল জড়িয়ে কাত হয়ে শুয়ে আছে। তার মলিন মুখের দিকে তাকাতেই আহির বুকের ভিতর খোঁজ করে উঠল। তার না হয় খেয়াল ছিল না যে তুর্য ভাই বৃষ্টিতে ভিজতে পারে না। কিন্তু ওনার তো খেয়াল ছিল। তিনি কেন ভিজতে গেলেন? তুর্যের জ্বর আসলে রাক্তকভাবেই আসে। আহির ইচ্ছা করছে খুব জোরে কান্না করতে। ইতিমধ্যে চোখ পুড়তে আরম্ভ করেছে। সে গিয়ে আস্তে করে তুর্যের শিয়রে বসল। চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে লাগল। কিছুক্ষণ ধরে তার স্পর্শ অনুভব করল তুর্য, তারপর জড়ানো গলায় প্রশ্ন করল, কি নিতে এসেছিস? নিয়ে টিয়ে যা। কষ্ট পেল আহি। সে কি সবসময় কিছু না কিছু নিতে আসে নাকি? সে তো কিছু নেওয়ার জুহাতে তুর্যের রুমে আসে। কিন্তু প্রশ্ন হল, তুর্য ভাই তো ওদিক ফিরে শুয়ে আছেন, তাহলে এটা যে সে, তিনি কিভাবে বুঝলেন? আচ্ছা, তুর্য যদি কখনো তাকে পিছন থেকে স্পর্শ করে, সে কি বুঝতে পারবে?
ভাবনা চিন্তা করতে করতে আহি তুর্যের চুলের ভাঁজ হতে হাত সরিয়ে নিতেই তুর্য আহির হাত ধরে পুনরায় তার চুলের ভাঁজে দিয়ে দিল। তুর্যের উষ্ণ খসখসে হাতের স্পর্শে কেন জানি আহির ভিতরটা ধুক করে উঠল। এই বললেন, কি নিতে এসেছিস, নিয়ে টিয়ে যা, আর এখন নিজেই আটকাচ্ছেন। এত বড় চাপা স্বভাবের পুরুষ মানুষ সে জীবনে দুইটা দেখেনি। ভালোবাসেন বললে কি হয়? সে আবার চুলে বিলি কাটতে আরম্ভ করল। ইচ্ছে করছে কপালে গাঢ় একটা চুমু খেতে। কিন্তু এসব করলে যদি তুর্য ভাই ক্ষেপে যান? কিছুক্ষণ পার হতেই তার মাথায় দুষ্টুমি চাপল। তার জ্বর হলে তুর্য বলেছিল, এমন ভাব করছিস যেন রে যাচ্ছিস। কথাটার শোধ তোলার এখনই মোক্ষম সময়। সেও শোধ তুলতে ব্যঙ্গ করে বলল, এইটুকু জ্বরে এভাবে ভেঙে পড়লেন তুর্য ভাই? ভেঞ্জ নিচ্ছিস? একটু দেরিতে উত্তরটা আসল। সত্যিটাই বললাম। রিভেঞ্জ নেওয়ার কি আছে? এবার তুর্য ঘুরে আহির দিকে কাত হয়ে শুয়ে বলল, সময় আমারও আসবে। এক মাঘে শীত যায় না, কথাটা মাথায় রাখিস। শরীরের জোর পড়েছে, তবুও মুখের জোর পড়ে না। আপনার কথাটা বলতে বলতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আহি। তুর্যকে দিয়ে তার বিশ্বাস নেই। দেখা গেল কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল। তারপর কোমর নিয়ে সেও তুর্য ভাইয়ের সাথে বিছানায় পড়ে থাকল। তাই আগে থেকেই ধানটা অবলম্বন করা ভালো। মানুষ বলে না, হুঁশ থাকতে উত নেই। শরীরেরটাও পড়েনি। ইফ ইউ ওয়ান্ট, আই ক্যান প্রুভ ইট। আচ্ছা করুন প্রুভ দেখি। সময় হলে দেখাবো। তার মানে জ্বর সেরে গেলে? হা, এটাই বাস্তব বলে হাসতে আরম্ভ করল আহি। এতক্ষণে একবারের জন্যও চোখ খুলেছিল না তুর্য। মাথার যন্ত্রণায় চোখ খুলতে পারছে না। চোখ বন্ধ অবস্থাতেই আহির সাথে তর্কাতর্কি করেছে। তবে এইবার হৃদ্রহরিণীর মিষ্টি হাসির আওয়াজে আর চোখ বন্ধ করে রাখতে পারল না। এই অপরূপ দৃশ্য দেখার লোভ সামলাতে না পেরে সত্ত্বেও নিভু নিভু চোখে তাকাল। তার ঠোঁটের কোনায়ও হাসির ঝিলিক খেলে গেল। আহি দেখল কিনা কে জানে। তুর্য একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে অন্যমনস্কতায় বলে ফেলল, চিকি লেইডি। আহি হাসি থামিয়ে দিয়ে চোখ ছোট ছোট করে তুর্যের দিকে চাইল। তারপর একটু নিচু হয়ে ওতনাদ করে বলল, হায় জ্বরের ঠেলায় তো আপনি উল্টোপাল্টা বকেতে শুরু করলেন তুর্য ভাই। ডিয়টের জায়গা স্টু বলে ফেললেন যে। এভাবে পিডের মতো হাসবি না। রিটেইট হই। চলমান।